দেখো আজকে আমরা থার্মোডাইনামিক্সের বেসিক থিওরির সেকেন্ড ক্লাসটা দেখব। আজকে আমরা থার্মোডাইনামিক্সের সাইকেল সহ বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস কভার করার চেষ্টা করব। সবাই একটু দেখবা। দেখো থার্মোডাইনামিক্স সাইকেলটা আমরা কিভাবে চিন্তা করব। আমরা এর গত দিনে যে প্রসেসগুলো শিখছি, যে কনস্ট্যান্ট প্রেশার প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, তারপরে হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, পলিট্রপিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস। তো এই প্রসেস সবগুলো মিলিয়ে একটা সাইকেল কমপ্লিট হয়। সাইকেলটাকে মনে করে একটা পয়েন্ট থেকে আমি প্রসেসগুলো আঁকানো শুরু করব। তো এখান থেকে একটা কনস্ট্যান্ট প্রেশার প্রসেস নিলাম, তারপরে একটা অ্যাডিয়াবেটিক প্রসেস নিলাম বা আইসেন্ট্রপিক প্রসেস নিলাম, তারপর আবার কনস্ট্যান্ট ভলিউম প্রসেস নিলাম, তারপরে আবার হচ্ছে এখানে হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস নিলাম। এই সে এক নম্বর পয়েন্টে আবার যখন আমরা মিট করতে পারবো তখন এইটা হবে একটা সাইকেল। সাইকেল বলতে কি, যে পয়েন্ট থেকে শুরু করব বিভিন্ন প্রসেসের মাধ্যমে আবার সেই পয়েন্টে ফিরে আসতে হবে, তাহলে একটা সাইকেল কমপ্লিট হবে। এখানে দেখো আমরা একটু বলে দেখি যে এই থার্মোডাইনামিক সাইকেল কনসিস্ট অফ সিরিজ থার্মোডাইনামিক প্রসেস। তাহলে অনেকগুলো সিরিজের মাধ্যমে এটা গঠিত হয়। সেটা কি কিসের প্রসেসের সিরিজ আর কি, হুইচ টেক্স প্লেস ইন সার্টেন অর্ডারে মেনটেন করে অ্যান্ড ইনিশিয়াল কন্ডিশন আর রিস্টোরড অ্যাট এন্ড অফ দ্য প্রসেস। তার মানে ইনিশিয়াল কন্ডিশন থেকে আবার রিস্টোর করতে পারবে, শেষের পয়েন্ট আবার ইনিশিয়াল কন্ডিশনে রিস্টোর করবে আর কি। তাহলে এই জিনিসগুলো একটু দেখবা। তা আমরা হচ্ছে যে সাইকেলগুলো আছে থার্মোডাইনামিক সাইকেল দুই ধরনের আছে, সেটা একটু দেখি। একটা হচ্ছে রিভার্সিবল সাইকেল আর একটা হচ্ছে ইরিভার্সিবল সাইকেল। এটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ টপিক্সের জন্য। তা রিভার্সিবল সাইকেল কোনগুলো? দেখো এখানে বলছে যে প্রসেস in which some change in reverse direction reverse the process completely, মানে কমপ্লিটলি যদি একটা প্রসেস আবার পূর্ব অবস্থায় ফিরে আসতে পারে রিভার্সলি ডিরেকশনের মাধ্যমে। যে এখানে গেল, এই যে ডিরেকশনে গেলে ঠিক তার উল্টা ডিরেকশনে যদি আমরা আবার এখানে ফিরে আসতে পারি, সেটা হচ্ছে রিভার্সিবল সাইকেল। তা রিভার্সিবল প্রসেস বলছে যে ইন এ রিভার্সিবল প্রসেস দেয়ার শুড নট বি এনি লস, মানে কোনো লস সংঘটিত হবে না of heat due to friction, radiation or conduction। এই যে ফ্রিকশন, রেডিয়েশন, কন্ডাকশন যদি সংঘটিত হয়ও, তাহলে এই প্রসেসে কোনো লস সংঘটিত হবে না। আমরা কি ফ্রিকশনের কারণে একটা লস সংঘটিত হয়, আবার রেডিয়েশন, কন্ডাকশন, এই হিট ট্রান্সফার প্রসেসগুলিতে এই প্রসেসের মাধ্যমে তো লস সংঘটিত হয়, কিন্তু এখানে বলছে যে রিভার্সিবল প্রসেসে কোনো লস সংঘটিত হবে না। লস হলে তো পূর্ব অবস্থায় ফিরে আসতে পারবে না, ঠিক আছে। তারপরে দেখো এ সাইকেল উইল বি রিভার্সিবল, বলছে যে এটা রিভার্সিবল হবে ইফ অল দ্য প্রসেস কনস্টিটিউটিং দ্য সাইকেল আর রিভার্সিবল, বলি প্রত্যেকটা সাইকেলটা যদি রিভার্সিবল হয় তাহলে এটা হচ্ছে রিভার্সিবল সাইকেল। আচ্ছা, দিস ইজ রিভার্সিবল সাইকেল, ইনিশিয়াল কন্ডিশন আর রিস্টোর অ্যাট দ্য এন্ড অফ দ্য সাইকেল, মানে পূর্ব অবস্থায় ফিরে আসতে পারবে আর কি, রিস্টোর করতে পারবে। এখানে বলছে যে লিটিল কনসিডারেশন উইল শো that when the operation are performed in the reversed order, the cycle draws heat from cold body and reject it to hot body। তাহলে এই সাইকেলটা কি হবে, কোল্ড বডি থেকে টেম্পারেচার নিয়ে হট বডিতে টেম্পারেচার ট্রান্সফার করবে। তো এইটা আমরা কখন দেখছি, এখানে হিট পাম্প অথবা রেফ্রিজারেশনের ক্ষেত্রে। আসলে এটা কি সম্ভব, কোনো বাহির থেকে এক্সটার্নাল কাজ যখন আমরা অ্যাপ্লাই করবো তখনই কিন্তু এই প্রসেসটা সম্ভব। হট বডি, কোল্ড বডি থেকে হট বডিতে সচরাচর টেম্পারেচার ট্রান্সফার হয় না, হট বডি থেকে কোল্ড বডিতে যায়, কিন্তু এখানে হচ্ছে উল্টা। তো এই উল্টা প্রসেসটাকেই বলে হচ্ছে রিভার্সিবল সাইকেল। এখানে বলছে দেখো, দিস অপারেশন রিকোয়ার্স অ্যান এক্সটার্নাল পাওয়ার টু ড্রাইভ দ্য মেকানিজম অ্যাকর্ডিং টু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। আমরা যে ক্লসিয়াস স্টেটমেন্ট যেটা পড়ছি থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল, ক্লসিয়াস স্টেটমেন্ট, ওই স্টেটমেন্টে বলা আছে যে হিট পাম্প এবং রেফ্রিজারেশনের ক্ষেত্রে কোল্ড বডি থেকে হট বডিতে ট্রান্সফার হবে। এই সাইকেলটাকে হচ্ছে রিভার্সিবল সাইকেল, বিকজ ইট পাম্পস হিট ফ্রম দ্য। আচ্ছা, এই যে রিভার্সিবল যে সাইকেলটা, এটা আরও কিছু কন্ডিশন আছে। দেখো 1 থেকে 4টা কন্ডিশন আমরা একটু দেখি। দিস প্রেশার অ্যান্ড টেম্পারেচার অফ দ্য ওয়ার্কিং সাবস্টেন্স মাস্ট নট ডিফার। তাহলে প্রেশার এবং টেম্পারেচার কোনো ডিফার হবে না আর কি, এখানে বলছে। আর 2 নম্বর বলছে যে অল দ্য প্রসেস টেকিং প্লেস ইন দ্য সাইকেল অফ অপারেশন মাস্ট বি এক্সট্রিমলি স্লো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট,
এই প্রসেসটা কিন্তু এক্সট্রিমলি স্লো লেভেলের প্রসেস, খুবই স্লো প্রসেসে সেটা সংগঠিত হবে। আর বলছে যে দ্য ওয়ার্কিং পার্টস অফ দ্য ইঞ্জিন মাস্ট বি ফ্রিকশন ফ্রি। এই যেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে ফ্রিকশন ফ্রি। ফ্রিকশন ফ্রি হলে এখানে কোনো হিট লস সংগঠিত হবে না। দেয়ার শুড বি নো লস অফ এনার্জি, তাহলে কোনো এনার্জি লস হবে না এই অপারেশনে। আচ্ছা, আর ইরিভার্সিবল সাইকেলটা কি? ইরিভার্সিবল সাইকেল ঠিক তার উল্টা, এখানে কি হিট লস হবে। হিট লসের জন্য দেখো এখানে হচ্ছে আমরা পড়ছিলাম যে হচ্ছে ফ্রিকশন, রেডিয়েশন অ্যান্ড কন্ডাকশান। এই ফ্রিকশন, রেডিয়েশন, কন্ডাকশানের কারণে এখানে হিট লসটা সংঘটিত হবে। এখানে বলছে যে লস অফ হিট ডিউ টু ফ্রিকশন, রেডিয়েশন অ্যান্ড কন্ডাকশান, তার ঠিক উল্টা কিন্তু এখানে সংঘটিত হচ্ছে। In an actual practice, most of the process are reversible to some degree. The actual ক্ষেত্রে আমরা এই ইরিভার্সিবল সাইকেলটাই আমরা বেশি কনসিডার করি। এখানে বলছে যে দ্য মেন কজেস অফ ইরিভার্সিবল আর, ইরিভার্সিবলের প্রধান কারণগুলো হচ্ছে মেকানিক্যাল অ্যান্ড ফ্লুইড ফ্রিকশন, আনরেস্ট্রিক্টেড এক্সপানশন অ্যান্ড হিট ট্রান্সফার। হিট ট্রান্সফার, হ্যাঁ, এই তিনটে জিনিসের কারণে মোস্টলি হচ্ছে রিভার্সিবল সাইকেলটা সংঘটিত হয়। আচ্ছা, নেক্সটে তাহলে আমরা একটা সাইকেলের এফিসিয়েন্সি কীভাবে নির্ণয় করতে হয় সেটা একটু দেখে নিই। দেখো, যে কোনো সাইকেল যদি আমরা চিন্তা করি, অটো সাইকেল, ডিজেল সাইকেল, ডুয়েল সাইকেল, সবগুলো সাইকেলের এফিসিয়েন্সি কিন্তু একটা সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারবো। সেটা হচ্ছে কি নেটওয়ার্ক ডান বাই হিট সাপ্লাই। তাহলে নেটওয়ার্ক ডানকে হিট সাপ্লাই মাইনাস হিট রিজেক্টেড, এটাই হচ্ছে নেটওয়ার্ক ডান, মানে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানটা কি হিট সাপ্লাই মাইনাস হিট রিজেক্টেড। তাহলে এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, দেখো এটা কেটে গেলে আমার কি থাকে, 1 মাইনাস হিট রিজেক্টেড বাই হিট অ্যাডেড। তাহলে এই সূত্র দিয়েই সবগুলো এফিসিয়েন্সি বের করা সম্ভব। দেখো, আমরা কার্নোট সাইকেল দিয়ে একটু শুরু করি। তো কার্নোট সাইকেলে কী থাকে, দুইটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। তো এই যে একটা লাইন দেখতেছো, এই লাইনটা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার লাইন, আর নিচে একটা লাইন দেখো, এই যে এই লাইনটা, এটা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার লাইন। তো এই দুইটা কনস্ট্যান্ট টেম্পারেচার লাইন, আর হবে দুইটা আইসেন্ট্রপিক প্রসেস। দেখো এই যে এই লাইনটা আইসেন্ট্রপিক প্রসেস, আর একটা এই লাইনটা আইসেন্ট্রপিক প্রসেস। তাহলে আমরা টিএস ডায়াগ্রামে কনস্ট্যান্ট টেম্পারেচারটা এই সোজা এইভাবে দেখাবো, এই লাইনটা, আর এখানে থাকবে হচ্ছে এই লাইনটা। আর আইসেন্ট্রপিক প্রসেস যেহেতু এস কনস্ট্যান্ট, আমরা সোজা ওই উপর থেকে নিচে দেখালাম এটা, আর এখান থেকে সোজা উপর থেকে এখানে। তাহলে এই চারটা লাইন আমরা দেখালাম। দেখো, আমার আইসেন্ট্রপিক প্রসেস যেটা এখানে, আইসেন্ট্রপিক প্রসেসে কিন্তু কোনো হিট অ্যাডও হবে না, কোনো রিজেক্টও হবে না। আমার হিট অ্যাড হবে হচ্ছে কোথায়, এইখানে হিট অ্যাড হবে, মানে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসে হিট অ্যাড হবে, আবার কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসেই হিট রিজেক্ট হবে। এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমার হিট অ্যাড হচ্ছে এইখানে, এখানে হচ্ছে হিট অ্যাড হচ্ছে, এটা হচ্ছে কিউ এ, আর হিট রিজেক্ট হচ্ছে কোথায়, এখানে, এখানে হচ্ছে হিট রিজেক্ট হচ্ছে, এটা হচ্ছে কিউ আর। ঠিক আছে, এখন এইখান থেকে দেখো, আমরা যদি এফিসিয়েন্সি সহজে বের করতে চাই, তাহলে এফিসিয়েন্সি মানে কি, ওয়ার্ক ডান, নেট ওয়ার্ক ডান বা হিট অ্যাডেড। নেট ওয়ার্ক ডান মানে কি, হিট অ্যাড মাইনাস হিট রিজেক্টেড। তাহলে হিট অ্যাড হচ্ছে কোথায়, এটা T1 হচ্ছে হিট অ্যাড, T1, আর হিট রিজেক্ট হচ্ছে কোথায়, এখানে T2, হিট এখানে T2 হচ্ছে হিট রিজেক্ট হচ্ছে। আর নেট ওয়ার্ক ডান বা হিট অ্যাডেড, তাহলে হিট অ্যাড হলো কোনটা, এই যে T1, এটা হচ্ছে আমার এফিসিয়েন্সির সূত্র। তাহলে আমি এটাই হচ্ছে কিউ দিয়ে যদি লিখি, তাহলে কিউ দিয়ে লিখতে পারবো, তাহলে হিট অ্যাডেড মাইনাস হিট রিজেক্টেড ভাগ হিট অ্যাডেড, এটা হচ্ছে হিট দিয়েও লিখতে পারবো, একই জিনিস। আমার টেম্পারেচার যদি জানা থাকে এটা দিয়ে করতে পারবো, আর হিট যদি জানা থাকে আমরা এটা দিয়ে বের করতে পারবো। এখন এই যে হিট সাপ্লাই হলো 1 থেকে 2-এ, আর হিট রিজেক্ট হলো 3 থেকে 4-এ, আর 2 থেকে 3 আর 4 থেকে 1, এই দুইটা যে প্রসেস, এই দুইটা প্রসেস কি অ্যাডিয়াবেটিক প্রসেস। তো অ্যাডিয়াবেটিক প্রসেসে হিট নেবেও না, হিট ছাড়বেও না, তাহলে হিট থাকবে কনস্ট্যান্ট। তাহলে এখানে দেখো, হিট যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমার ইন্টারনাল এনার্জি, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কী হবে, এখানে আমরা কিউ সমান সমান লিখতে পারি কি,
ডেল ই প্লাস ডাব্লু, এটা তাহলে এখানে তো কিউ 0 হচ্ছে, এই যে 2 থেকে 3 আর 4 থেকে 1 এই প্রসেসটা। তাহলে এখানে আমরা ডেলি সমান সমান কী লিখতে পারি, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কী হতে পারে, এখানে ডাব্লু সমান হয়ে যেতে পারে। হ্যাঁ, এই যে এই জিনিসটাই হচ্ছে মেন। তো এইখানে আমরা এটা কীভাবে বের করব, দেখো আমরা একটু নিচে একটু দেখি। তো এক থেকে 2 প্রসেসের জন্য আমরা যদি কী পরিমাণ হিট অ্যাড হচ্ছে, তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো P1V1 ln V2/V1। V2/V1 হচ্ছে কি এক্সপানশন রেশিও। দেখো এখানে এক্সপানশন হচ্ছে মানে কি ভলিউমটা কমে যাচ্ছে, ভলিউমটা বেড়ে যাচ্ছে। ভলিউম যদি বৃদ্ধি পায় এটা হচ্ছে এক্সপানশন প্রসেস, তাহলে এটা হচ্ছে এক্সপানশন রেশিও। V2/V1কে বলবো হচ্ছে আমরা এক্সপানশন রেশিও, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা MRT1 ln R এটা লিখবো আর কি। এটা লেখার একটু প্রসেসটা কি, এটা প্রথম থেকে শুরু করতে হবে। P1V1, এই যে P1V1 থেকে শুরু করতে হবে, P1V1 ln V2/V1। আবার P2V2 দিলে কিন্তু হবে না। আবার এখানে কিন্তু যখন আমরা হিট রিজেক্ট হচ্ছে এটা যখন লিখবো তখন হচ্ছে কি হবে P3V3 ln V3/V4। হ্যাঁ, এটা কিন্তু কম্প্রেশন রেশিও। দেখো এখানে কিন্তু ভলিউমটা কমতেছে, এই জন্য কম্প্রেশন হলে কি ভলিউম কমে যায়, তাহলে এটা হচ্ছে কম্প্রেশন রেশিও। আর এখানে কি পরিমাণ ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে আর এখানে কি পরিমাণ ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে, এই দুইটা আমরা বের করি। হ্যাঁ, দেখো যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে কিভাবে, এটা আমরা যদি 2 থেকে 3-এ দেখি, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, সবসময় আমরা মাথায় রাখবো ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এই প্রসেসটা ফলো করার। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল যদি করি, তাহলে এখানে একটু একবারে লিখছি আমরা, এইটা এই পাশে দেবো আর এইটা এই পাশে দেবো। আমরা লিখবো কি P3V3 মাইনাস P2V2/γ-1 এরকম লিখবো আর কি। P3V3 মাইনাস P2V2 এভাবে লিখবো, ফাইনাল মাইনাস ইনিশিয়াল ডিভাইডেড বাই γ-1। এখানে যদি নেগেটিভ আসে তাহলে বুঝবো যে এটার হচ্ছে এটা যদি নেগেটিভ আসে তখন বুঝবো আমরা হচ্ছে যে এটা ইন্টারনাল এনার্জিটা ডিক্রিজ হচ্ছে, কমছে। আর যদি পজিটিভ আসে তাহলে আমরা ডিসিশন নেবো যে এটা বাড়ছে, ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাইছে। আর এখানে কি পরিমাণ হিট রিজেক্ট হলো আমরা এটা বের করতে পারবো, P3V3 ln V3/V4। এই 3 থেকে 4 প্রসেসে কি পরিমাণ হিট রিজেক্ট হলো, P3V3 ln V3/V4। তাহলে এটা কি কম্প্রেশন রেশিও। কম্প্রেশন রেশিও। আর একটা বিষয় হচ্ছে কম্প্রেশন রেশিও আর এক্সপানশন রেশিও যেটাই বলি না কেন সেটা আমরা সবসময় একের বড় রাখবো। তার মানে বড়টা উপরে রাখবো আর ছোটটা নিচে রাখবো, কম্প্রেশন রেশিও এন্ড এক্সপানশন রেশিও। আর 4 থেকে 1 প্রসেসে যেটা সেটা হচ্ছে কি অ্যাডিমেটিভ প্রসেস। এখানে কি পরিমাণ ইন্টারনাল এনার্জি পরিবর্তন হচ্ছে, এই যে এখানে দেখো এখানে ঠিক লিখছি P1V1 মাইনাস P4V4 মানে ইনিশিয়াল মাইনাস ফাইনাল মাইনাস ইনিশিয়াল ডিভাইডেড বাই γ-1। আর পিভিটাকে বলতে পারি MRT1, পিভি আবার MRT1। এখান থেকে যে কাটাকাটি করে এটা আসছে। তাহলে ওয়ার্ক ডান আমার হিট সাপ্লাই আর হিট রিজেক্টের বিয়োগফল, এখানে এটা করছে। এটা করে দেখো ফাইনালি আমরা যে সূত্রটা শিখছিলাম প্রথমেই কিন্তু আমরা বলে দিয়েছিলাম, এই সূত্রটা এখানে নিয়ে এসেছি। আর স্টার্লিং সাইকেলটা দেখি, স্টার্লিং সাইকেল আমরা এটা মনে রাখতে পারি STV। STV, এস মানে হচ্ছে স্টার্লিং সাইকেল, আর টি তে মনে রাখবো হচ্ছে দুইটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, আর ভি তে মনে রাখবো দুইটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। এটা সহজে মনে রাখা যায় আর কি এভাবে এসটিভি দিয়ে। কনস্ট্যান্ট ভলিউম প্রসেস দুইটা, যেহেতু আমরা এই ভলিউম প্রসেসটা একটু দেখি, এরকম খারাপ ভার্টিক্যাল দুইটা লাইন টানলাম, আর কনস্ট্যান্ট টেম্পারেচার যেহেতু বাঁকা লাইন হবে, এরকম দুইটা বাঁকা লাইন টানলাম। মানে এইটা হলো আমার নাম্বারিংটা আমি উপর থেকে শুরু করলাম, যে কোনো থেকে শুরু করা যায়, সমস্যা নেই। 1 2 3 4, তাহলে এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম আর দুইটা কনস্ট্যান্ট টেম্পারেচার। আর টিএস ডায়াগ্রামে দেখো এখানে তো টেম্পারেচার লাইন আছে দুইটা, কনস্ট্যান্ট টেম্পারেচার দুইটা লাইন টানবে, এভাবে দুইটা লাইন টানবা। প্রসেসটা দেখা দিচ্ছি কিভাবে আঁকাবা। উপরে একটা আঁকাবা আর নিচে একটা খাড়া এভাবে লাইন টানবা। আর এখানে ভলিউম যেহেতু সোজা আছে এখানে এসে বাঁকা দুইটা লাইন বাঁকা, দুইটা লাইন বাঁকা। এখন দেখো টেম্পারেচারের শুরু থেকে এটা শুরু হয়েছে, এক্সপানশনের শুরু থেকে। এক্সপানশন শুরু করতে এটা 1 2 3 4, হ্যাঁ নাম্বারিংটা এভাবে দিছে আর কি। তো এখানে আমরা এফিসিয়েন্সি কিভাবে বের করব, তাহলে নেটওয়ার্ক ডান বাই হিট অ্যাড। নেটওয়ার্ক মানে কি হিট অ্যাড মাইনাস হিট রিজেক্ট। হিট অ্যাড হচ্ছে কোথায়, T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। এখানে আমার হিট অ্যাড হচ্ছে আর এখানে হিট রিজেক্ট হচ্ছে।
এইভাবে আর কি। আর ইরিকশন সাইকেল যেটা আমরা বলি হচ্ছে ইপিটি, এভাবে বলতে পারি ইপিটি। আমরা পিটি তো সহজেই মনে রাখতে পারবো, পিটি, হ্যাঁ পিটি, ইপিটি, তাহলে দুইটা কনস্ট্যান্ট প্রেসার প্রসেস আর দুইটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, দুইটা কনস্ট্যান্ট টেম্পারেচার। এটা কিন্তু এমসিকিউ তে আসবে যে ইরিকশন সাইকেলে কি কি ভাবে কয়টা প্রেসার থাকে, কনস্ট্যান্ট প্রেসার প্রসেস হয় আর কয়টা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, এইভাবে মনে রাখতে আসবে কিন্তু। দেখো ইরিকশন সাইকেল যখন আমরা দেখবো, দেখো দুইটা কনস্ট্যান্ট প্রেসার লাইন আমার টানতে হবে। এখানে একটা কনস্ট্যান্ট প্রেসার লাইন টানলাম, এইখানে একটা কনস্ট্যান্ট প্রেসার লাইন টানলাম। আর কনস্ট্যান্ট টেম্পারেচার দুইটা বাঁকা লাইন টানতে হবে, এখানে একটা বাঁকা লাইন টানলাম, এখানে একটা বাঁকা লাইন টানলাম। মানে উপর থেকে নাম্বারিং করা শুরু করছে, 1 2 3 4। এখানে নাম্বারিংটা দেখো, এখানে কনস্ট্যান্ট, প্রথমটা কি কনস্ট্যান্ট প্রেসার থেকে শুরু করছে। কনস্ট্যান্ট প্রেসার কোনটা, এই যে এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার লাইন। তাহলে এখান থেকে আমার নাম্বারিং শুরু হবে 1 2 3 4। তাহলে আমরা লিখতে পারি কি, এখানে এফিসিয়েন্সিটা দেখো, 1 - হিট রিজেক্টেড বাই হিট অ্যাডেড, এভাবে আর কি এই সূত্রটা লিখতে পারি কার্নোট সাইকেলের মতো। এখানে আমার হিট অ্যাড হচ্ছে কোথায়, হিট অ্যাড হচ্ছে এখানে, হচ্ছে হিট অ্যাড হচ্ছে, হিট অ্যাড হচ্ছে, আর এইখানে হচ্ছে আমার হিট রিজেক্ট হচ্ছে, হিট রিজেক্ট। তাহলে আমরা কি লিখছি, 1 - হিট রিজেক্টেড বাই হিট অ্যাডেড। 1 - হিট রিজেক্ট হচ্ছে কোথায়, এই যে T1টা হচ্ছে হিট রিজেক্ট, আর অ্যাড হচ্ছে কোথায়, এই যে T2টা হচ্ছে হিট অ্যাড। এই যে সহজ সূত্রটা আমরা এটা লিখতে পারি, 1 - হিট রিজেক্টেড বাই হিট অ্যাডেড। এবার জুল সাইকেলটা আমরা একটু দেখি। জুল সাইকেল হচ্ছে দুইটা কনস্ট্যান্ট প্রেসার প্রসেস এবং দুইটা আইসেন্ট্রোপিক প্রসেস। জুল সাইকেল জেপিএস, এভাবে লিখতে পারি জেপিএস, পিএস, জেপিএস, জুনিয়র পিএস, মনে রাখো জুনিয়র পিএস মানে জুল সাইকেল দুইটা কনস্ট্যান্ট প্রেসার প্রসেস আর দুইটা আইসেন্ট্রোপিক প্রসেস, জেপিএস। আর উপরে এটা শিখলাম কি, ইপিটি, ইপিটি ইরিকশন সাইকেল, ইপিটি। আর একটা শিখলাম হচ্ছে জেপিএস। তাহলে দেখো দুইটা কনস্ট্যান্ট প্রেসার প্রসেস আর আইসেন্ট্রোপিক প্রসেস যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এখানে দুইটা প্রেসার লাইন টানলাম, আর আইসেন্ট্রোপিকটা অবশ্যই বাঁকা হবে, এরকম বাঁকা হবে, এটা আঁকালাম। আর যখন আমরা এখানে আসবো টিএস ডায়াগ্রামে, দুইটা কনস্ট্যান্ট প্রেসার লাইন আমরা এখানে আঁকালাম, এরকম প্রেসার লাইন, আর দুইটা আইসেন্ট্রোপিক প্রসেস খাড়া দুইটা লাইন আমরা আঁকা দিলাম। তাহলে এখানে নাম্বারিং শুরু করছে দেখো, কনস্ট্যান্ট প্রেসারের এক্সপানশনের শুরু থেকে, কনস্ট্যান্ট প্রেসারের এক্সপানশন মানে কনস্ট্যান্ট প্রেসারের যে এটা এক্সপানশন হচ্ছে, এক্সপানশনের শুরু থেকে। কনস্ট্যান্ট প্রেসার কোনটা, এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার লাইন, এটা হচ্ছে এক্সপানশন, এক্সপানশনের শুরু থেকে আমার নাম্বারিং শুরু হয়েছে 1 2 3 4। নাম্বারিং কিন্তু ভুল করা যাবে না, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা ইফিসিয়েন্সিটা কিভাবে বের করব, ইফিসিয়েন্সি আমরা বের করতে পারি হচ্ছে 1 - 1 বাই, এই দুইটা প্রেসার রেশিও যদি আমার জানা থাকে, যে এটা যদি P1 হয়, এটা যদি P2 হয়, এই দুইটা P1/P2 প্রেসার রেশিও হচ্ছে P1/P2 যদি আমার জানা থাকে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, 1 - 1/R(P⁴Γ - 1/Γ), এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো যখন আমার দুইটা প্রেসার রেশিও জানা থাকবে তখন। আর যদি আমরা ওই যে ওই সূত্রে যাই, টেম্পারেচারের সূত্রে যাই, তখন আমরা কি লিখবো, 1 - হিট রিজেক্টেড বাই হিট অ্যাডেড। হিট রিজেক্ট হচ্ছে কোথায়, হিট এইখানে হচ্ছে হিট অ্যাড হচ্ছে, হ্যাঁ এখানে হচ্ছে হিট অ্যাড মানে কিউ এ, আর হিট রিজেক্ট হচ্ছে কোথায়, এই যে কিউ আর, 3 থেকে 4 আমার হিট রিজেক্ট হচ্ছে। তাহলে আমরা এখানে দেখি 1 - হিট রিজেক্টেড বাই হিট অ্যাডেড, হিট রিজেক্ট হচ্ছে এটা T3 মাইনাস, হিট রিজেক্ট হচ্ছে মানে T3 - T4, আর হিট অ্যাড হচ্ছে T2 - T1, T2 - T1, এটা হচ্ছে হিট অ্যাড। তাহলে এখানে একটু কমন টমন নিয়েছে, কমন নিয়ে আবার ওই যে প্রেসার রেশিও ফেলাইছে, প্রেসার রেশিও ফেলাই এখানে আমার সূত্রটা নিয়ে এসেছি এরকম।
এটা যদি কম্প্রেশন রেশিও দিয়ে করি, কম্প্রেশন রেশিও দিয়ে করালে আমার এরকম আসবে 1 মাইনাস 1 বাই আরসি টু দি পাওয়ার আরসি পাওয়ার গামা মাইনাস 1। আর যদি প্রেসার রেশিও দিয়ে করি গামা মাইনাস 1 বাই গামা। দুইটা সূত্রে আমরা মনে রাখতে পারি, এখানে এই সূত্রটা এবং এই সূত্রটা, এই তিনটে সূত্র কিন্তু আমার লাগবে। যে কোনো সূত্র দিয়ে আমার সেম অ্যান্সার আসবে, অবশ্যই মনে রাখতে হবে। আর এখানে আমরা অটো সাইকেলটা দেখি। অটো সাইকেল তো সবাই আমরা জানি যে এটা কনস্ট্যান্ট, দুইটা ভলিউম প্রসেস থাকে আর দুইটা আইসেন্ট্রপিক প্রসেস থাকে। তো এটা টিএস ডায়াগ্রামটা এরকম থাকে। আমরা এখানেও ঠিক অনুরূপ ভাবেই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এই যে ইফিসিয়েন্সি সূত্রটা কি, 1 মাইনাস 1 বাই আর পি টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই গামা, আর পি টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই গামা। আর যখন আমরা প্রেসার রেশিও দিয়ে করব তখন গামা মাইনাস 1 তার সাথে আবার নিচে গামা থাকবে, আর যখন কম্প্রেশন রেশিও দিয়ে করব তখন এই নিচের এই গামাটা থাকবে না। এটাই হচ্ছে পার্থক্য। আর যদি আমরা এই যে টেম্পারেচার দিয়ে যদি করি, টেম্পারেচার দিয়ে 1 মাইনাস হিট রিজেক্টেড বাই হিট অ্যাডেড। হিট রিজেক্ট হচ্ছে কোনটা, যে T2 মাইনাস T3, এটা হচ্ছে হিট রিজেক্ট। T2 মাইনাস T3 এটা হচ্ছে হিট রিজেক্ট। আর হিট অ্যাড হচ্ছে কোথায়, এই যে T1 মাইনাস T4, বড় মাইনাস ছোট আর কি। এখানে কমন টমন নিয়ে ওই সূত্রটা নিয়ে আসছে আর কি, কম্প্রেশন রেশিও ওই সূত্রটা নিয়ে আসছে। এখানে একটু দেখাই যে কম্প্রেশন রেশিও হচ্ছে কি, কম্প্রেশন রেশিওটা হচ্ছে টোটাল ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম। কম্প্রেশন রেশিও হচ্ছে টোটাল ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম। মানে টোটাল ভলিউম মানে বলতে ক্লিয়ারেন্স ভলিউম এবং স্ট্রোক ভলিউম হচ্ছে টোটাল ভলিউম। এটা যদি সিলিন্ডার হয়, এই সিলিন্ডারে হচ্ছে এতটুকু আমার পিস্টন ওঠানামা করে, এইটা হচ্ছে আমার স্ট্রোক ভলিউম। যে যতটুকুর মধ্যে পিস্টনটা ওঠানামা করবে এটা হচ্ছে স্ট্রোক ভলিউম ভিএস। আর এই যে মাথার যে অংশটুকু, এই অংশটুকু আমার পিস্টনটা ওঠানামা করতে পারবে না, এটাকে বলতেছি বিসি, মানে কম্প্রেশন ক্লিয়ারেন্স ভলিউম। এই দুইটার সামেশন হচ্ছে টোটাল ভলিউম। আর কম্প্রেশন রেশিও বলি হচ্ছে টোটাল ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম। ক্লিয়ারেন্স ভলিউম হচ্ছে দুইটা।